মেহেকের কাণ্ড দেখে অবাক হলো গীতা। সম্পূর্ণ জানতে হলে প্রথম থেকেই দেখতে থাকো। দেখা যায় শুরুতেই মেহেককে নিয়ে বেরিয়ে পড়ছে গীতা। মেহেক তখন বলে, গীতা বৌদি আমাদের কিন্তু অলরেডি অনেক দেরি হয়ে গেছে। গীতা বলে, আরে বাবা তুমি চিন্তা করো না, আমাকে ধরে বসো, আমি এক্ষুনি যাচ্ছি। অঙ্কিত তো ওপর থেকে টাটা করতে থাকে মেহেককে। এর মধ্যেই তো অনেকটা বেলা হয়ে গেছে। কৃপানের মা এসে ডাকতে শুরু করে দিয়েছে। পদ্ম ভাবে সর্বনাশ, এবার কি হবে? মেহেক দিদি তো এখনো এসে উপস্থিত হয়ইনি, আর এদিকে কৃপানও ঘুমাচ্ছে। কি করব আমি? বারবার করে কৃপানের মা ডাকে আর বলে, মেহেক দরজাটা খোলো, এতটা বেলা হয়ে গেছে এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছ, কি ব্যাপার বলো তো? তখনই মেহেক চলে এসেছে। এরপর দড়ি ছিল, সেই দড়ি বেয়ে আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। গীতা বলে, যা করবে সাবধানে করবে। এরপরেই মেহেক চলে এসেছে। পদ্ম বলে, উফ তুমি এসেছো, রক্ষা পেলাম। জানো আমার তোমার জন্য কি চিন্তা হচ্ছিল, ওদিকে তো তোমাকে ডাকাডাকি শুরু করে দিয়েছে। কৃপানের মা বলে, আরে এখনও উঠছো না, কি ব্যাপার মেহেক? মেহেক তখন বলে, এই তো আমি ফ্রেশ হয়ে নিয়েই উঠছি। তখনই মেহেক বলতে থাকে, আরে বাবা পদ্ম তুই এত চিন্তা করছিস কেন? কাল কেমন হলো ভালোবাসা? মেহেক বলে, আমি জানি তুই এখনও সেইভাবে মন থেকে সব কিছু মেনে নিতে পারছিস না, কিন্তু একটা সময় আসবে যখন সব ঠিক হয়ে যাবে। এরপর পদ্ম বলে, কিন্তু তুমি এখন দরজাটা খুলে দাও, না হলে কিন্তু সব গন্ডগোল হয়ে যাবে। মেহেক কিছুটা সিঁদুর নিয়ে নিজের কপালে ভালো করে লেপটে নেয়, আর কিছুটা সিঁদুর পদ্মকে দিয়ে বলে, কৃপানের পাঞ্জাবিতে ভালো করে ঘষে দে। এরপর পদ্ম বলে, এতে কি হবে? মেহেক বলে, এতেই তো কাজ হবে, দেখ না কি হয়। দরজাটা খুলে দিয়েছে মেহেক আর বলে, কি ব্যাপার শাশুড়ি মা, আপনি এত ডাকাডাকি করছেন কেন? কৃপানের মা বলে, আরে বৌমা ভাবছিলাম তোমরা এতক্ষণ ঘুমাচ্ছ সেই আর কি। এ বাবা যাও যাও তুমি ফ্রেশ হয়ে এসো। মেহেক বলে, সে তো আমি যাবই। এরপর কৃপানও ঘুমাচ্ছে। এটা দেখার পর কৃপানের মা ডাকতে থাকে, বলে, কৃপান ওঠ। কৃপান যেই উঠেছে নিজের পাঞ্জাবিতে দেখে সিঁদুর, আর মেহেকের সিঁদুর ল্যাপটানো, এটাও দেখতে থাকে। তখনই কৃপান মনে মনে একটা কথাই ভাবতে থাকে যে কাল রাতে ঠিক কী হয়েছিল, কিন্তু ঘুমের ওষুধের ডোজটা এতটাই কড়া ছিল যে কিছু মনে করতে পারছে না। আর তখনই মেহেক বলে, কৃপু তুমি কিন্তু খুব নটি জানো তো, সত্যি তোমার মতো নটি ছেলে খুব কমই দেখা যায়। এর মধ্যেই চলে এসেছে ভজন মিত্তির। ভজনকে দেখার পর তো আরোই বেশি করে রেগে গেছে কৃপান, আর বলে, কি ব্যাপার ভজন মিত্তির, আপনি এখানে এইভাবে হাজির হয়েছেন মানেটা কি? এটা তো আমার ফুলশয্যার ঘর নাকি? আপনি এইভাবে যখন তখন চলে আসতে পারেন না কিন্তু। তার মধ্যেই মনে মনে একটা কথাই ভাবছিল কৃপানের মা, এখানে দড়ি এলো কোথা থেকে? দড়িটা দেখে নিয়েছিল। আর অন্যদিকে খবরের কাগজ যে দিতে আসে সেই ছেলেটা দেখে নিয়েছিল মেহেক নিচ থেকে ওপরে উঠছে দড়ি বেয়ে। এরপর মেহেক বলে, কৃপু যাও গিয়ে আমার জন্য একটা চা করে নিয়ে এসো, আর তোমার বাবাকে বলো আমার জন্য চিজ অমলেট বানিয়ে নিয়ে আসতে। তারপর 10টার দিকে আমি একটা স্মুদি খাবো। আর এরপর কৃপানের মা বলে, আমার ছেলে এসব করবে কেন বৌমা? তোমার তো এটা সংসার, তুমি নিজেই কিছু করবে না? তখন মেহেক বলে যে, না আমি কেন করতে যাব, যুগ তো এখন পাল্টেছে, এখন কৃপু সোনা আমাকে করে খাওয়াবে। কি কৃপু, আমি ঠিক বললাম তো? কৃপু তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই করে খাওয়াবো, কেন করে খাওয়াবো না। ভজন মিত্তির বলে, বাবারে বাবা, এই যখনই কৃপু কৃপু বলছে তখনই যেন সব কিছু বদলে যাচ্ছে। ভাবতেই কেমন যেন অবাক লাগে যে ছেলেটা এইভাবে বদলে গেল। অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবছিল মেহেক, যতই চেষ্টা করো না কেন ভজন মিত্তির, গীতা বৌদির কাছে তুমি কখনোই জিততে পারবে না। গীতা অগ্নিজিৎ মুখার্জি আর প্রলয়ের সাথে কথা বলতে থাকে। প্রলয় তখন বলে, শেষ পর্যন্ত কি হলো গীতা? গীতা বলে, কি আবার হবে, মেহেককে যেই বাড়িতে পৌঁছে দেওয়ার পৌঁছে দিয়েছি, আর সব ঠিকই আছে। অগ্নিজিৎ মুখার্জি বলে, সত্যি তোমার তুলনা হয় না, তুমি যেভাবে সব কিছু করেছো তোমার প্রশংসা প্রাপ্য। এর মধ্যেই অগ্নিজিৎ মুখার্জির কথা শুনে প্রলয় বলে, এই বলো না কালকে কি কি হলো শেষ পর্যন্ত? গীতা সবটা বলে দেয়। আর প্রলয় বলে, সত্যি কৃপুসোনা যে এমনভাবে জব্দ হবে সেটা ভাবতেই পারছে না কৃপুসোনা নিজেই। এর মধ্যেই যে খবরের কাগজ দিতে আসে সে মেহেককে বলে, আমি কিন্তু দেখেছি আপনি নিচ থেকে ওপরে উঠছিলেন দড়ি বেয়ে। মেহেক বলে, এই শোনো, আমি না এই বাড়ির বউ, এরপর যদি তোমাকে কখনো এই কথাটা বলতে শুনি তাহলে তোমার এই চাকরিটা চলে যাবে, আর এই 1000 টাকা রেখে দাও। সে আর তখন মুখ খুলতে চায় না। কৃপানের মা এসে বলে, তুমি ওর সাথে এত কি কথা বলছিলে? মেহেক বলে, এমনি কথা বলছিলাম, কেন বলতে পারি না? মেহেককে চা দিচ্ছে কৃপান। আর এটা দেখার পর কৃপানের মা বলে, কোনোদিন আমার ছেলেটা আমাকে 1 কাপ চা করেও খায়নি, আর এখন বউকে প্রথম থেকেই চা দিচ্ছে, সত্যি ভাবা যায়?
এর মধ্যে কৃপু মনে মনে ভাবে কিছু একটা গন্ডগোল হচ্ছে মনে হচ্ছে, কিন্তু কোথাও যেন ধরতে পারছি না। বারবার কিছু বলতে চাইছি কিন্তু বলতেও পারছি না। এর মধ্যেই কৃপানের মা তো বিরক্ত হয়ে যাচ্ছে মেহেকের এই বিহেভিয়ারের জন্য, তাই অগ্নিজিৎ মুখার্জিকে ফোন করেছে আর বলে, আপনার মেয়ে বড্ড বেশি জ্বালাচ্ছে, এমন করতে থাকলে কিন্তু হবে না দাদা। অগ্নিজিৎ মুখার্জি বলে, কি করেছে মেহেক? কৃপানের মা বলে, এই যে একটা সময় কৃপানকে দিয়ে চা করাচ্ছে, তারপর কৃপানের বাবাকে দিয়ে অমলেট বানাচ্ছে, এগুলো কি ঠিক হচ্ছে বলুন তো? তখনই কৃপানের কাছে ফোনটা দিতে বলে অগ্নিজিৎ মুখার্জি। কৃপান ফোনটা নিয়ে বলে, আপনি একদম চিন্তা করবেন না আঙ্কেল, এখন তো এরকমই হয়, ছেলেরা বউদের জন্য সব করতে পারে, আর মেহেকের জন্য আমি এটুকু করতে পারবো না এটা তো হতেই পারে না, তাই আপনাকে এসব নিয়ে একদমই ভাবতে হবে না। অগ্নিজিৎ মুখার্জি কৃপানের মুখ থেকে এই কথাটা শোনার পর তো খুব খুশি হয়। আর অন্যদিকে পদ্ম চিজ অমলেট বানিয়ে এনে দিয়েছে কৃপানের হাতে, আর এটা দেখার পর কৃপান আরও বেশি করে রেগে যায়, বলে, তোকে কি আমি বলেছিলাম আনতে? তুই যে এনেছিস। আর পদ্মও অনেক বেশি কষ্ট পায়।